এর হয়েছে না? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা হচ্ছে রক্তচাপ ব্যারোরিসেপ্টর, হ্যাঁ সারিয়া তো গতদিন আসলে যে পরীক্ষার জন্য, তো এই কারণে পরীক্ষার জন্য মার্ক করা হয়েছে সবারই। আচ্ছা, তো ব্যারোরিসেপ্টর জিনিসটা কি? ব্যারো মানে তো চাপ, একটুখানি বলে যে আগে আরে দেখো তোমার একটা কাজে দিবে, কারণ তুমি তো অনেকদিন আসলে। ব্যারোরিসেপ্টর মানে, ব্যারো মানে চাপ, রিসেপ্টর মানে কি রিসিভ করে যে, তাই না? তো এখন আমাদের হলো রক্তনালীতে যে হার্ট থেকে যে রক্তনালীটা বের হয়ে এরকম বাঁক নেয় আর কি, তার নাম হলো অ্যাওরটিক আর্চ। আর্চ মানে বাঁকানো, আর্চ মানে বাঁকানো, হ্যাঁ আর্চ মানে কি বাঁকানো বোঝায়, বুঝছো? তো বাঁক নেয়া যে রক্তনালী তার নাম অ্যাওরটিক আর্চ। তো পোস্ত বরাবর, অনুপোস্ত পোস্ত বরাবর এখানে কিছু স্নায়ুতন্ত্রের ডেন্ড্রাইট বের হয়ে থাকে, বুঝছো? তো এদের কাজ হলো, এখানে আরেকটা থাকে, এখানে আরেকটা থাকে, এদিক দিয়ে বের হয়েছে দুইটা রক্তনালী, যেটা হলো দুই কাঁধের এদিক দিয়ে বের হয়ে গেছে, মানে আমাদের একটা হলো এদিক দিয়ে চলে গেছে অরটিতে, আর একটা এদিক দিয়ে চলে গেছে অরটিতে। তো এদের নাম হলো ক্যারোটিড। হ্যাঁ হ্যাঁ, দুই সাইডে আছে। এটার নাম হলো ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনীতে যেখানে স্নায়ুগুলো আছে, মনে করো এখানে স্নায়ুগুলো আছে, তো এই যে স্নায়ু আছে এই জায়গাটা একটু স্ফীত হয়ে থাকে, এখানে স্নায়ু আছে এই জায়গাটা একটু স্ফীত হয়ে থাকে, এই জায়গাটার নাম ক্যারোটিড সাইনাস। এই জায়গাটার নাম কি? ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড সাইনাস। সাইনাস মানে ফাঁকা জায়গা বোঝায়, এটা একটু ফাঁকা মতো, তো তাই, বুঝছো? তাহলে এই দুই জায়গা, একটা হলো ক্যারোটিড আর্চে আর একটা হলো এই জায়গায়, অর্থাৎ হলো ক্যারোটিড সাইনাসে। এখানে কিন্তু স্নায়ুতন্ত্রের গুচ্ছ থাকে, যারা হলো রক্তচাপ রিসিভ করতে পারে। রিসিভ মানে বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, এটা সে বুঝতে পারে, এটা বুঝতে পারে। এটাই হলো রিসেপ্টর বা রিসিভ করে যে, ঠিক আছে? তো এখন আমাদের যে রক্তচাপ বেড়ে যায়, কিভাবে বেড়ে যায়? ধরো তুমি হচ্ছে দৌড় দিয়ে দোতলায় উঠলাম বা তিনতলায় গেলাম, তাহলে তখন তো রক্তচাপ বেড়ে যাবে, তাই না? এই যে বেড়ে যায়, এই বেড়ে গেলে পরে আবার ঠিক হয়ে যায় না, বসে থাকলে ঠিক হয়ে যায়। তাহলে ঠিক হয় কিভাবে? যে রক্তচাপ যখন বেড়ে যায় তখন এই জায়গাগুলো উদ্দীপ্ত হয়, রক্ত জোরে চলছে না, এখানে বাড়ি খায়, বাড়ি খেলেও তখন বুঝতে পারে যে আমি জোরে জোরে চলছে, এটা তো ঠিক না, এটা ঠিক করতে হবে। এখন তো সে রেস্টে আছে, এখন তো অত শ্বসন ক্রিয়ার দরকার নাই, অত রক্ত জোরে চলার দরকার নাই, এখন তো সে রেস্টে আছে, তখন বিশ্রামে আছে। হ্যাঁ, তখন একা একাই এখানকার স্নায়ুর সাথে মিডুলার কানেকশন আছে, মিডুলাতে খবর যায়। মিডুলা তখন যে রক্ত যেন আস্তে চলে সেজন্য সে কি করে, যে পেসমেকার আছে না, প্রাকৃতিক পেসমেকার, সাইনোপ্টিয়াল নোড, ওইটাকে নির্দেশ দেয় যে তুমি হলো আস্তে 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 সংকোচন করো, মানে ইলেকট্রিক সিগন্যালটা তখন কমিয়ে দেয়। ইলেকট্রিক সিগন্যাল কমিয়ে গেলে হার্টের পাম্পও কমে যায়, বুঝছো? এটাই হলো যে উচ্চ রক্তচাপের মধ্যে একটা পড়লো। এখন উচ্চ রক্তচাপের মধ্যে আবার আরেকটা আছে নিম্নচাপ। তো নিম্নচাপ হলো কি? রক্তচাপ কমে যাওয়া। তো রক্তচাপ কমে যায় কখন জানো? যে তুমি যদি হঠাৎ ভয় পাও, আকস্মিক কোনো ঘটনাতে রক্তচাপ কমে যায়, হঠাৎ মানসিক আঘাত, আর যদি অনেক দিনের আঘাত থাকে তাহলে রক্তচাপ বেড়ে যাবে। বলে না টেনশনের কারণে। হ্যাঁ হ্যাঁ, ডিপ্রেশনের কারণে। যেমন তোমার অনেক দিনের দুঃখ যেটা, সেটাতে তোমার রক্তচাপ বেড়ে যাবে, তখন বলে প্রেশার, বলে না প্রেশার, হাই প্রেশার। হাই প্রেশার বেশিরভাগ বড় মানুষদের হয় দুইটা কারণে, তার মধ্যে একটা কারণ হলো বড় মানুষরাই বেশি টেনশন করে। আমাদের সবসময় লো প্রেশার থাকে, তুমি এখন বড়, অনেক বড় হলে হাই প্রেশার হবে, বেশি করে বসে। তো হয়তো বা এটা হতে পারে যে বড় হওয়া মানে কি, বেশি বড় মানে ধরো 60 বছর 70 বছর এরকম বেঁচে থাকলে আর কি, এটা এই বয়সে হয় বেশি। তো এখন 60-70 বছর যখন আমাদের হবে বয়স, তখন হচ্ছে সব রকমের টেনশন কিন্তু কাজ আরো বেশি করে। তখন মরার টেনশনও কাজ করে না, মরার টেনশনও কাজ করে। 60-70 পার হলে মরার টেনশনও কাজ করে। এখন তো মরার টেনশন আছে কিন্তু কম আছে, যে কেউ মরতে কম না, কম আছে। তো সব টেনশন একসাথে কাজ করে না, দীর্ঘমেয়াদী টেনশন হলে রক্তচাপ বেড়ে যায়, আর হঠাৎ কেবল আঘাত আসলো রক্তচাপ কমে যায়, বুঝছো? রক্তচাপ কমার জন্য, হ্যাঁ বলো, হার্ট অ্যাটাক আসে কেন? হার্ট অ্যাটাক এই রক্তচাপ বন্ধ হয়ে, হ্যাঁ হার্ট অ্যাটাক আছে তো, এই যে একটু পরেই আলোচনা হবে, এখানে আছে, এখানে ভালো করে শুনবো। হ্যাঁ, হার্ট অ্যাটাক কেন হয় তোমাদের বই আছে, এটা আমরা আরো একদিন এই অধ্যায়টা শেষ করবো। হ্যাঁ, দিয়ে 5 পার্ট 7 শুরু হবে। হ্যাঁ,
আগামী দিন এটা শেষ হবে, তারপরে 5 শুরু হবে। 7 পড়াবো না পরীক্ষার মধ্যে? আচ্ছা আচ্ছা শোনো, হ্যাঁ আগে থাকবে, পরীক্ষা নিব না, সমস্যা নেই, আগে থাকবে, তোমরা আগে থাকবা এই। আচ্ছা দেখো, আগামীটা বেশি ভালো। হ্যাঁ এগারোটা বেশি ভালো, কারণ সেকেন্ড ইয়ারে আবার সময় যে খুব বেশি থেকে তাও না, কারণ হ্যাঁ খুবই কম, কারণ তোমাদের পি টেস্ট তারপরে টেস্ট লাগিয়ে থাকে পরীক্ষা সেকেন্ড ইয়ারে। হ্যাঁ 2 মাস পরে, তাহলে কি সময় কম, এই কারণে তোমার পড়াই ভালো, অন্য কাছে তো করছে। হ্যাঁ না এখন হচ্ছে যে এদের শেষ হয়ে গেলে বসে থাকে কি হবে, সেকেন্ড ইয়ার শুরু করে দিতে হবে। ও হয়নি? হ্যাঁ সৌভিক কিন্তু খুবই সিরিয়াস পড়াশোনার ব্যাপারে। হ্যাঁ ওর কিন্তু আজকে যদি পরীক্ষা থাকতো না গেঞ্জি কনফার্ম হয়ে যেত। হ্যাঁ পড়াশোনার ব্যাপারে সিরিয়াস। আচ্ছা আচ্ছা দেখো যে তো ম্যাক্সিমাম ছেলেরা দেখি যে একটু ইয়ে টার্গেট থাকে, ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে ছেলেদের, ম্যাক্সিমাম ছেলেদের দেখা যায়। তো তবে কি কারণ আছে, ছেলেরা একটু চ্যালেঞ্জ নিতে, যুদ্ধ করতে, ফাইট পছন্দ করে। মেয়েরা কিন্তু একটু ইয়ে হয়, তারা একটু মায়াবী হয় না, কি বলে যে মায়া দেওয়া বেশি থাকে, ওরা কিন্তু যুদ্ধ এগুলা ইয়ে করে না। এই জন্য দেখবা গোটা বিশ্বে কোনো দেশে সেনাবাহিনীর প্রধান কখনোই মহিলা হয় না, যতই সে ভালো ইয়ে হোক, প্রধান কখনো বানায় না। উন্নত দেশের প্রধানমন্ত্রীও মেয়ে বানায় না। কারণ আছে, কারণ আছে, হ্যাঁ কারণ হচ্ছে যে ওই যে বললাম যে সেনাবাহিনীর প্রধান তো তোমাকে তখন বলবে যে আমাদের দেশ দখল করে নিচ্ছে, যে ম্যাডাম যুদ্ধের অনুমতি দেন, তুমি বলবো না যুদ্ধ করলে কত মানুষ মারা যাবে, তারপর তোমরা নিজের মতো মরো, তাই মানে তুমি দিতে চাইবা। এই জন্য মনে হয় সেনাবাহিনীর প্রধান মেয়েদেরকে কখনো করে না। হ্যাঁ বুঝতে পারছো? আর ছেলেরা হচ্ছে তুলনামূলকভাবে একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, কষ্ট হয়, টেনশনে থাকতে পছন্দ করে। ইঞ্জিনিয়ারিং চাকরি খুব টেনশন, জানো কেন টেনশন? আমার তো অনেক স্টুডেন্ট আছে, ওদের ধরো বলা থাকে এই প্রজেক্টটা করতে হবে, করতে না পারলে কিন্তু বেতন মূল্য, তখন ওর হাই টেনশন, সারা রাত জাগিয়ে জুড়ে ওইটা তোমার করার চেষ্টা করে, নাহলে বেতন বন্ধ হয়ে যায়। তো ওই টেনশন। আর ডাক্তারে তো রোগী ভালো না করতে পারলে বেতন বন্ধ, তা তার বলে না, হ্যাঁ রোগী মরে গেলেও বেতন দিবে, সবাই বেতন দিবে, কোনো চ্যালেঞ্জ নাই। 10টার সময় যাবে, 1টায় চলে আসবে, কোনো প্যারা নাই। মেয়েরা এই জন্য হয়তো একটু বেশি মেডিকেলটা ইয়ে করে বেশি, 60% মেয়েরা মেডিকেলের দিকে, 40% মানে ছেলেরা আর কি মেডিকেলের দিকে। তবে যদি বলো যে কোনটা বেশি বড় লোক হওয়া যায়, অবশ্যই 100 থেকে 200 গুণ বেশি বড় লোক হওয়া যাবে মেডিকেল সাইড, বড় হতে পারে। ইঞ্জিনিয়ারিং সাইড যতই বড় হোক, তোমার হচ্ছে 1 বছরের বেতন আর মেডিকেল সাইডে 1 দিনের বেতনের সমান। দেশের বাইরে আমার অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে, বুয়েট থেকে, আইআইটি থেকে, তারপরে তোমার রুয়েট থেকে, কুয়েট থেকে আছে। তো ওরা যেটা গল্প বলে সেটা বলে যে ইউরোপের দেশগুলোতে, হ্যাঁ ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের পড়াশোনার মানটাকে তারা একেবারেই গুরুত্ব দেয় না। বাংলাদেশের থেকে পড়াশোনা করতে সার্টিফিকেট দেখলে বলে প্রকৃতি দেশ থেকে পড়াশোনা করে আসছিস, এই জন্য বলে মানুষ যে ইউরোপের চেয়ে অনেক কষ্ট। হ্যাঁ ওই জন্য তখন হলো তোমার হচ্ছে যে ইউরোপ দেশে রাস্তা ঝাড় দিয়ে দেয়, ও যে কয় টাকা ইনকাম করে দেশে টাকা পাঠাতে পারে না। ইঞ্জিনিয়ারের একই কাহিনী, ইঞ্জিনিয়ারের একই কাহিনী, কিন্তু সম্মান ইঞ্জিনিয়ার এটাই, কিন্তু ওর বেতন আর রাস্তায় ঝাড় দেয় একই। মানে বাংলাদেশের পড়াশোনাকে উন্নত দেশটা আর কি, উন্নত দেশে বাংলাদেশের পড়াশোনার মানটাকে এতই কমা নজরে দেখে, প্রমোশন দেয় না, যন্ত্রপাতি মোছামুছির কাজ দেয়, মোছামুছির কাজ দেয়। এইরকম তো এই জায়গায় তোমার বিদেশে যে লাভ হয় না কেন? কারণ হলো যে বাংলাদেশের পড়াশোনার মান খুব খারাপ, এই জন্য এটা হ্যাঁ না ওই যে বিদেশে যায় ওই কারণে, কারণ হলো যে বিদেশে তো অনেকে জমি জমা বিক্রি করে যায় না, জমি জমা বিক্রি করে দেশে যায় না, সম্মান একটা বড় বিষয়। যেমন ধরো যে একজন স্কুলে বলে চাকরি করছে, স্কুলে চাকরি করছে, বিয়ের মানে পাত্রী দেখতে গেছে স্কুলে চাকরি, তো বিয়ের নতুন চাকরি বলে তো বেতন আর কম, তো স্কুলে চাকরি। এখন বলছে যে ইয়ে বলছে যে পাত্রীর বাবা বলছে, বাবা তোমার বেতন কত? তো বলছে না 16,000 বলছে। হ্যাঁ বলছে যে আমার 16,000। বলছে হ্যাঁ তোমার বেতন 16,000? আরে আমার বাড়ির কাজের বুয়া তো
পাঁচ জায়গায় কাজ করে 20,000 টাকা বেতন পায়। তাহলে ওর সাথে তুমি বিয়ে স্কুল টিচার হয়ে তুমি আমি বাসায় গিয়ে দিচ্ছি। কাজের বুয়া 20,000 টাকা ইনকাম করে বাসায় কাজ করে, আর তুমি হলো এই 16,000। বুঝতে পারছো? কিন্তু এখানে একটা সম্মান, টাকা যাই হোক, সম্মানের কারণে মানুষ তো এগুলো করে। ইঞ্জিনিয়ার হলো সম্মান, যে আমি ইঞ্জিনিয়ার। ওখানে যে যন্ত্র মোছামুছি করতো না, কি করতো, কেউ তো দেখবে না। কেউ দেখবে না। কিন্তু তুমি চিন্তা করো, তুমি তোমার নিজের যদি কোম্পানি থাকে, ইন্ডাস্ট্রি থাকে, তুমি কি আমেরিকা থেকে পড়াশোনা করে আসা যে তাকে বেশি পরপর দেবে না কোকেনি দেশ থেকে, সোমালিয়া থেকে, সেনেগাল থেকে পড়ে আসা লোককে তুমি বেশি গুরুত্ব দেবে? তুমি অবশ্যই দিবা হচ্ছে আমি ইউরো আমেরিকার থেকে যারা তাদেরকে গুরুত্ব তুমি বেশি দেবে না। তো এই কারণে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারদের বিদেশে গেলেও অনেক সমস্যা। বুঝতে পারছো? তো ওই জন্য বড় ডাক্তারের একদিনের বেতন আর ইঞ্জিনিয়ারের 1 বছরের বেতনের সমান। রাজশাহীতে কিছু ডাক্তার আছে না যে একদিনে 250 রোগী পর্যন্ত দেখে। তো এই 250 রোগী দেখে, তার মানে হলো একদিনে ওর 1,000 টাকা ফি হলে 2.5 লাখ টাকা হয়। তারপরে আবার ওই যে পরীক্ষা দেয় না, পরীক্ষা দেয়, এর মধ্যে ধরো 200 জনকে পরীক্ষা দেয়, 200 জনকে পরীক্ষা দেয়। এতে করে দেখা যাচ্ছে যে তার একদিনের ইনকাম একটা ইঞ্জিনিয়ারের 1 বছরের ইনকামের সমান। বুঝতে পারছো? তো এই জায়গাগুলোতে হলো তোমার হচ্ছে, তারপর তোমার ছেলেরা একটু চ্যালেঞ্জ পছন্দ করে, হ্যাঁ, একটু টেনশন দিতে পছন্দ করে। মেয়েরা অত ওগুলো চায় না। মেয়েরা চাই 10টায় যাবো, 1টায় ফিরে আসবো, বিকালে চেম্বারে যাবো, স্বাধীন পেশা, দেখতে ইচ্ছা হলো না, ডাক্তার একদিন দেখবে না, সুইজারল্যান্ডের দিকে ঘুরে চলে আসো। আর ইঞ্জিনিয়ারে তুমি কুরবানি রোজারে ছুটি পাবা না, তোমার বোনের বিয়ে ছুটি পাবে না। আমার একটা স্টুডেন্ট বলছে বোনের বিয়েতে ছুটি পায়নি। বুঝছো? তারপর আমার আর স্টুডেন্ট বলছে ওর মা হলো করে দেয়, মেরুদণ্ডে হাড় ভেঙে গেছে, ছুটি দিয়েছে, ছুটি দেয়। এই হলো মানে খুবই চ্যালেঞ্জিং চাকরি। তো ওই জন্য যদি সুযোগ থাকে তাহলে ডাক্তারি পড়ারই চেষ্টা করবা, সুযোগ না থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু চেষ্টায় লেগে থাকাটা ভালো। যদি মানে বেশি বড় লোক হতে চান, তাহলে বড় লোক হওয়া তো দোষের না। মেডিকেল কলেজে পড়লে কি স্যার ডাক্তার এটা কি স্যার মানুষ কি কনফার্ম হয়ে যায়? ও না, বেসরকারি মেডিকেলে পড়লে যেটা হয় সেটা হলো তোমাকে বিসিএস দিতে হবে। বিসিএস দিলে তখন তোমার একই ডাক্তার না ঠিক কি স্যার? ঠিক না, ওটা একটা পরীক্ষা। আচ্ছা দেখো, তাহলে এবার আমরা চলে আসি যে মানসিক আঘাতে কেন হলো, মানসিক আঘাতে কেন রক্তচাপ, প্রাথমিক অবস্থায় যে মানসিক আঘাত পাবা ওটাতে রক্তচাপ কমে যাবে। আর যখন এই যে মানসিক কষ্টটা যখন দিনের পর দিন থাকবে তখন রক্তচাপ উল্টা হবে, তখন আবার বেড়ে যাবে, তখন আবার কি হবে, বেড়ে যাবে। বুঝছো? তো কেমন ভয় পেয়ে গেল না হঠাৎ করে, তখন স্নায়ুগুলো খুব ব্যতিব্যস্ত হয়ে যায়, ওইটা নিয়ে টেনশনে পড়ে হার্টের যে পাম্প করতে হবে তবে এইসব কথা ভুলে যায়, তখন ওইগুলো তখন স্লো হয়ে যায়। তখন হচ্ছে 2 ধরনের উপাদান নিঃসরণ হয়, একটা হলো হিস্টামিন আর আরেকটা হলো অ্যাসিটাকোলিন। হ্যাঁ, এই 2টা রাসায়নিক পদার্থ নিঃসরণ হয় এবং এই নিঃসরণ হওয়ার কারণে তখন হচ্ছে হার্টবিট স্লো হয়ে যায়, তখন রক্তচাপ আস্তে আস্তে হয়। হ্যাঁ, তো আর যখন এটা দীর্ঘস্থায়ী হয় তখন রক্তচাপ বেড়ে যায়। বুঝছো? কেমন হলো, হঠাৎ ভয় পেয়ে গেছো, মনে করো যে এখানে ধরো এটা খুলে কোনো একটা বাঘ মনে করো ঢুকে গেল, কথার কথা, তাহলে আমাদের কি হবে, হার্টবিট স্লো হবে। কিন্তু এটা কি সারাক্ষণ তো আর এটা এই ভয় থাকবে না, তাই না? এটা তো থাকবে স্যার, বাঘ থাকা দিন থাকবে না, যদি মেরেই ফেলে আমাদের সময় হারিয়ে ফেলে তখন তো ভয় শেষ হয়ে যাবে। কিন্তু অন্যান্য মানুষ তো ব্যবস্থা নেবে নাকি? এখন ধরো সারিয়া আছে সাবাক আছে, এদের দুজনকে আগে খাবে হয়তো। আমার কথা আচ্ছা, তাহলে হচ্ছে যে রক্তচাপ পড়ে যাওয়ার ব্যাপারটা বুঝলাম যে এটা তাৎক্ষণিক ঘটনা ঘটলে রক্তচাপ পড়ে যায়। আচ্ছা, যদি রক্তচাপ পড়ে যায়, এই যে ভয় পাইছো, তাহলে তখন হচ্ছে যে আস্তে আস্তে চলছে, এইটাও বুঝতে পারে হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক শিরা আছে, আমাদের হচ্ছে পালমোনারি শিরা আছে, তারপর আমাদের হচ্ছে ডান অ্যাক্টিয়াম ডান ভেন্ট্রিকল, এর ভিতরে কিছু নিউরনের ডেনড্রাইট আছে। এরা হচ্ছে রক্ত যদি আস্তে চলে না, এটা এরা বুঝতে পারে। বুঝতে পেলে হলো তোমার হাইপোথ্যালামাস গ্রন্থিকে খবর দেয়, তখন সে নির্দেশনা দেয় পেসমেকারকে যে তুমি জোরে পাম্প করো, তখন আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। এই জন্য স্বাভাবিক হয়ে যাবে, ভয় পেয়েছে কমে গেছে। পরে সারাক্ষণ কি কমে থাকবে,
ওই যে রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হলো না, তখন এই ব্রেন খবরটা ব্রেন আবার ঠিক করে দিল, হ্যাঁ ঠিক হয়ে গেল। বুঝতে পারছো? এখন দেখো নিম্নচাপ ব্যারোস্টার, এটা কিন্তু সৃজনশীল হিসেবে, এটা তো উচ্চচাপ ব্যারোস্টারের কথা বললাম, ধরো এটা ধরো উচ্চচাপ ব্যারোস্টারের কথা বললাম, উচ্চচাপ ব্যারোস্টার। এখন নিম্নচাপ ব্যারোস্টার বা আয়তন ব্যারোস্টার বলা হয়। নিম্নচাপ ব্যারোস্টার বা আয়তন, নিম্নচাপ, এটা একটু বুঝতে হবে। নিম্নচাপ ব্যারোস্টার, নিম্নচাপ রিসেপ্টরটাকে আয়তন রিসেপ্টরও বলা হয়। নিম্নচাপ রিসেপ্টরকে কি বলা হয়? আয়তন রিসেপ্টর। আয়তন মানে কি? রক্তে যদি পানি কমে যায় না, তাহলে রক্তের আয়তন কমে যাবে। পানি কম, রক্তের আয়তন কম। বুঝতে পারছো? আচ্ছা, এখন রক্তে যদি আয়তন কমে যায়, মানে পানির পরিমাণ কমে যায়, তাহলে আমাদের হাইপোথ্যালামাস গ্রন্থি প্রথমে টের পায়। মানে ওইখানে কিছু নিউরনের ডেন্ড্রাইট আছে, যারা হচ্ছে বুঝতে পারে যে রক্ত ঘন হয়ে গেছে। বুঝছো? তখন সে উদ্দীপ্ত হয়ে এক ধরনের হরমোন ক্ষরণ করে, যার নাম কি? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এই হরমোনের নাম মনে রাখতে হবে অ্যান্টি ডাইউরেটিক। এটাকে ভেসোপ্রেসিন হরমোনও বলা হয়। ভেসোপ্রেসিন বাংলা অর্থ কি বলতো? ভেসোপ্রেসিন আর অ্যান্টি ডায়াবেটিক হরমোন। অ্যান্টি মানে কি বলতো? বিরুদ্ধে, আর ডাই মানে দ্বিগুণ। ডাইউরেটিক, ইউরিন মানে কি? প্রস্রাব। ডাই বসে দুইটা, দুইটা না, একটা হবে। তাহলে হচ্ছে তার মানে কি? দ্বিগুণ প্রস্রাবের বিরুদ্ধে বা বেশি প্রস্রাবের বিরুদ্ধে যে হরমোনটা কাজ করে, যে হরমোনটা বেশি প্রস্রাবের বিরুদ্ধে কাজ করে, ওটাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। ভেসোপ্রেসিন নাম কেন হলো? ভেসো মানে ভেসেল, ভেসো মানে ভেসেল, প্রেসিন মানে কি? চাপ। ভেসো মানে ভেসেল, ভেসেল মানে কি? রক্তনালী। ভেসেল মানে রক্তনালী। বাংলা অর্থগুলো মনে রাখলে তোমাদের জন্য সহজ হয়, বুঝছো? মানে বুঝতে সহজ হয়, এই জন্য বাংলা অর্থগুলো লিখতে হবে। বাংলা অর্থ মানে লিখলে তো তোমার সমস্যা নাই। এখন পরীক্ষা বলে তুমি খাতায় বের করবে না, পরীক্ষা চলছে তাই এটা হবে না, লিখবে না। হ্যাঁ, না না, কি করেনি, সবই বের করছে। এমনি তার বলছি না যে ডিএমসি। আর প্রেসিং মানে চাপ, প্রেস থেকে প্রেসিং মানে চাপ। তাহলে এই যে হরমোনটা, এই হরমোনটা বের হয়ে আসে। এই হরমোনটার কাজ কি জানো? এই হরমোনের কাজটা দেখো কি? এই হরমোনের কাজ হলো, এত তাড়াতাড়ি ঠান্ডা লাগলে হবে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার মেইন ইয়ে হচ্ছে, তোমাদের রাখতে হবে না, এটা আমি এমনি বোঝানোর জন্য এটা আমি তোমাদের রাখতে। এই যে নেফ্রন গুলো আছে না, নেফ্রনের সংগ্রহ নালীটা, এই যে সংগ্রহ নালী, এখানে যে কোষগুলো আছে না, এই কোষগুলা অ্যান্টিডায়াবেটিক হরমোন গ্রহণ করবে। এই কোষগুলা কি করবে? অ্যান্টিডায়াবেটিক হরমোন গ্রহণ করবে। এই কোষগুলা অ্যান্টিডায়াবেটিক হরমোন গ্রহণ করবে। গ্রহণ করলে কি হবে? যে এখানে তো প্রস্রাব জমে আছে অনেক, প্রস্রাব তো স্বাভাবিক, পানি সবই এখানে জমে আছে। হ্যাঁ, এখন অ্যান্টিডায়াবেটিক হরমোন করবে কি? এই কোষগুলা, সংগ্রহণকারী কোষগুলার পানি ভেদ্যতা বাড়িয়ে দিবে। পানি ভেদ্যতা মানে পানির ভিতরে ঢোকার সক্ষমতাটা বাড়িয়ে দিবে। বাড়িয়ে দিলে কি হবে? তখন দেখা যাবে যে প্রস্রাবের পানিগুলা গলগল করে এই কোষের মধ্যে চলে যাবে। আর এই কোষের সাথেই কিন্তু এই কোষের আশপাশে আছে অসংখ্য রক্তজারক। এর আশপাশে আছে অসংখ্য রক্তজারক। পরবর্তীতে এই কোষগুলা থেকে পরে রক্তের মধ্যেও প্রস্রাবের পানিগুলা চলে যাবে। তাহলে অটোমেটিক্যালি দেখা গেল যে কি হবে?
যে রক্তে পানি পরিমাণ বাড়তে শুরু করলো, তখন প্রস্রাব হবে কি ঘন হবে না? তাই না? যেমন ওই যে পানি না খেলে প্রস্রাব ঘন হয় না, বিশেষ করে রোজার সময় পানি যখন একবারে খাও না, তখন হচ্ছে ইফতারে আগ দিয়ে যদি প্রস্রাব করো দেখবে যে ছাগলের প্রস্রাবের মতো প্রস্রাব ঘন হয়। খেয়াল করছে কিনা? খেয়াল তো করার কথা, কারণ এটা তো সামনে দিয়ে বের হয়, পিছন দিয়ে তার বের হচ্ছে না, বুঝতে পারবে না। ছাগলের প্রস্রাব মতো ঘন হয়, তাই না? ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই যে তোমার এটার কারণ কি? প্রস্রাবের পানিগুলা রক্ত নিয়ে নিচ্ছে, প্রস্রাবের পানিগুলা রক্ত নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার জন্য তখন অটোমেটিকলি এটা হবে, প্রস্রাবের পানিগুলো নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার কারণে তখন হচ্ছে প্রস্রাব হয়ে যাচ্ছে, কোনো রক্ত আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। প্রস্রাব হয়ে যাওয়ার থেকে মানে কতক্ষণ থাকে সোজা যাবে তা ইউরিনের মাধ্যমে ও মানে এখানে ধরো বিভিন্ন নিউট্রনদের সংক্রমণকে পানি সহ প্রস্রাব আসতেছে, কোষগুলোতেও যাচ্ছে, প্রস্রাব আসছে, কোষগুলোতে যাচ্ছে, আসতেছে এবং যাচ্ছে, আসছে এবং যাচ্ছে। বুঝছো? এটা তো প্রতিনিয়তের ঘটনা, হ্যাঁ, একটু একটু করে আসছে, একটু একটু করে চলে যাচ্ছে, রক্ত চলে যাচ্ছে। বুঝছো? তো ওইটাই বলছে আর কি। এখন বলা হচ্ছে আরেকটা কথা এখানে হয়তো বুঝতে পারবে না, জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্সটা কি? একটা কথা আছে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, মেরুলার কমপ্লেক্স। আচ্ছা, এই জাক্সটার বাংলা অর্থ পাশে। জাক্সটা মানে কি? পাশে। জাক্সটা মানে কি? পাশে। গ্লোমেরুলারের বাংলা কি বলেছি? এর আগে বলেছি, দেখি কার মনে আছে বলো। গ্লোমেরুলার এর বাংলা কি বলো? এটা তো একটা ডিএমসি, বলো। ডিএমসি লিখবে না স্যার, হ্যাঁ, ডিএমসি না ও পড়া পারে তো, ওই জন্য। আবার বলো, এইটা বলছিলাম মনে নাই। জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, জাক্সটা। তো এটা তো জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, এটা নেফ্রন পড়ার সময়, মানে ওই সময় তো সব দিন তোমরা আসো না। আচ্ছা এই ঝামেলা আমার পাস হয়নি। এই যে জাক্সটা মানে পাশে, আর গ্লোমেরুলার, এই গ্লোমেরুলার মানে হলো সুতার পুতলি। পুতলি মানে কি? এই সুতা গোল হয়ে থাকা আর কি, সুতা এই পাশে দিতে পারে। দিবই না, আচ্ছা দেখো না, অতটা না, 25-এ অত ঠান্ডা লাগে না। তাহলে এই সুতার পুতলি মানে ওদের সুতা গোল করে থাকে না, ওটাকে সুতার পুতলি বলে। এখানে দেখো, এখানে যে রক্তজালকগুলো আছে না, ওই রক্তজালক, এই যে রক্তজালক, এই রক্তজালকগুলো সুতার পুতলির মতো হয়ে থাকে, এই জন্য এর নাম হলো গ্লোমেরুলার। বুঝছো? সুতার পুতলির মতো, হ্যাঁ, এই যে সুতার পুতলির মতো হয়ে থাকে, এই জন্য এর নাম গ্লোমেরুলার। বুঝছো? কমপ্লেক্স মানে জটিল, খুব জটিল ভাবে সুতার পুতলি পেঁচায় পেঁচায় থাকে, এই জন্য এর নাম এটা। এখন যার সামনে পাশে মানে এই জায়গাতে, এই জায়গা ফাঁকা না, এখানে কিন্তু কোষ থাকে, এখানে কিছু কোষ থাকে। এই কোষগুলা, এই যে জাস্টার গ্লোমেরুলার কমপ্লেক্স, মানে এই কোষগুলা বিভিন্ন ধরনের কোষ, এটাও কিন্তু একটা জটিল কমপ্লেক্স। এই কোষগুলা থেকে রেনিন নামে এক ধরনের এনজাইম ক্ষরণ হয়, রেনিন এনজাইম। এই রেনিন এনজাইম রক্তে কিন্তু পানি পরিমাণ বাড়ায়। কিভাবে বাড়ায় জানো? রক্তে পানি পরিমাণ, রেনিন এনজাইম যে কাজটা করে, আমরা যে খাদ্য খাচ্ছি, খাদ্য খাবারের মধ্যে থেকে পানি যেন বেশি চলে না যায়, আবার হাগুর মধ্যে দিয়েও যেন পানি বেশি না যায়, হাগুর পানিগুলো শোষণ করে নেয়, ওই জন্য হাগু শক্ত হয়। পানি কম খেলে হাগু শক্ত হয় না, নাকি না? জানো না আল্লাহ, তাহলে পানি। আচ্ছা, কালকে তুমি পরীক্ষা করে পানি কম খাও, দেখো তোমার হাগু শক্ত হয়ে গেছে, তখন বুঝবে খেলা না। ইয়ে খাবা মানে সব খাবার খাবা, কিন্তু পানি কম খাবা, দেখো তোমার হাগু শক্ত হয়ে কিনা। একবারে ইট হয়ে যাবে, ইট বের হয়ে যাবে। তাহলে ওইটা রেনিন এনজাইম কি করে? হাগুর ভিতরকার পানিও শোষণ করে রক্তে দিয়ে দেয়। বুঝতে পারছো? তাহলে এই কাজটা করে।
হ্যাঁ, তাহলে এই সমস্ত বিভিন্ন কাজের মাধ্যমে রক্তের পানির পরিমাণটা স্বাভাবিক করে রাখে। এটা হলো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি আর সমস্যা থাকবে না এটুকুর মধ্যে। এবার এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন বা ক্ষয়ের জন্য আসে, যেমন হলো সিস্টেমিক সংবহন কাকে বলে, সিস্টেমিক সংবহন কাকে বলে, তারপরে পালমোনারি সংবহন কাকে বলে, এগুলো হচ্ছে আলিমের বইয়ে খুব সহজ করে আছে, এটা খাতায় নোট করে নিলে ভালো হয়। আমি কি বলি, তোমরা একটু লেখো। সিস্টেমিক সংবহন লেখো প্রথমে, যে সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত, সিস্টেমিক সংবহন, সিস্টেমিক সংবহন, সিস্টেমিক সংবহন, যে সংবহনে হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত, যে সংবহনে হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করে, কোথা থেকে বলো, অক্সিজেনযুক্ত রক্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করে, যে সংবহনে হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করে, এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, তাকে সিস্টেমিক সংবহন বলে। এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, এটা ক্ষয়ের জন্য আসে বেশিরভাগ সময়, তো এজন্য একবার এক লাইনে লিখলেও হবে। তবে এখানে তোমার ডান হৃৎপিণ্ড বাম টাম এগুলো দরকার নেই, সহজভাবে লেখা আছে। হয়েছে? আচ্ছা, এবার দেখো পালমোনারি সংবহন। হ্যাঁ, পালমোনারি ল্যাটিন শব্দ পালমোস মানে ফুসফুস, হ্যাঁ। আচ্ছা, তাহলে পালমোনারি সংবহন লেখো আবার, যে সংবহনে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আচ্ছা, সবাই লেখা হয়নি। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায়, যে সংবহনে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায়, এবং ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, না সমাপতি যাবে না, এটা পালমোনারি মানে হৃৎপিণ্ডের সাথে এর সম্পর্ক। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, যেহেতু এটা পালমোনারি, তো পালমোনারি মানে ফুসফুস, মানে হৃৎপিণ্ডের সাথে ফুসফুসের সম্পর্ক, বুঝছো? এইজন্য তাকে পালমোনারি সংবহন বলে। যেমন সিস্টেমিকের বাংলা অর্থ কি? সমস্ত দেহ যন্ত্র সংক্রান্ত। সিস্টেমিক স্যার আরেকবার বলুন তো, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, হ্যাঁ ফিরে আসে, তাকে বলে পালমোনারি সংবহন। সমস্ত দেহযন্ত্র, হ্যাঁ, সিস্টেমিক সংবহনের বাংলা অর্থ সমস্ত দেহযন্ত্র সংক্রান্ত, মানে সমস্ত দেহযন্ত্রের উপরে এটা যাবে এরকম আর কি, আবার দেহযন্ত্র দিয়ে ফিরে আসবে, বুঝছো? আর পালমোনারি ফুসফুস টু হার্ট টু ফুসফুস, এই সমস্ত দেহ যন্ত্র সংক্রান্ত, বা যা পুরো সিস্টেম জুড়ে কাজ করে, তাকে সিস্টেমিক সংবহন বলে, যা পুরো সিস্টেম জুড়ে কাজ করে, বুঝছো? তাহলে এইগুলো কিন্তু বোর্ড পরীক্ষা আসছে। যেমন দেখো
যে যেমন ধরো যে ব্যারো রিসেপ্টর তো বলেছি এর আগে না, যে এটা কোন কোন বোর্ডে আসছে বলছি কি, ব্যারো রিসেপ্টর কোন কোন বোর্ডে আসছে না বলিনি, তাহলে এটা একটু লিখে নাও কোন কোন বোর্ডে আসছে। যে দেখো একবারে ব্যারো রিসেপ্টর প্রথম দিক থেকে, যেমন ক এর জন্য আসছে রক্তচাপ কাকে বলে, ক মানে জ্ঞানমূলক কোশ্চিন, রক্তচাপ কাকে বলে, সোজা রক্তচাপ কাকে বলে, রক্তনালীর প্রাচীরের ভিতরে যে চাপ সৃষ্টি করে সেটা রক্তচাপ, সংক্ষেপে লিখবা। এটা দেখো আসছে দিনাজপুর বোর্ড 21 সাল ক এর জন্য, ঢাকা বোর্ড 19 সাল ক এর জন্য, রাজশাহী বোর্ড 17 সাল, রাজশাহী বোর্ড 17 সাল। আচ্ছা এরপরে দেখো এখান থেকে আসেনি, তবে এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন পড়ে রাখবো, যেমন সিস্টেমিক চাপ কাকে বলে, তারপরে ডায়াস্টলিক চাপ কাকে বলে, এগুলো জ্ঞানমূলক কোশ্চেন পড়বো আর কি। হ্যাঁ, হৃৎপিণ্ডের সংকোচনজনিত চাপকে সিস্টেমিক চাপ বলে, আর হৃৎপিণ্ডের প্রসারণজনিত চাপকে ডায়াস্টলিক চাপ বলে, এটা নিজেরাই পারবা। এরপরে দেখো ব্যারো রিসেপ্টর কাকে বলে, এটাও কিন্তু আসছে রাজশাহী বোর্ড 19 সাল, সিলেট বোর্ড 19 সাল। ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর কাকে বলে, ব্যারো রিসেপ্টর কাকে বলে, রাজশাহী বোর্ড 19 সাল, সিলেট বোর্ড 19 সাল। আচ্ছা সিলেট বোর্ড 19 লিখছো। আচ্ছা এখানে আরেকটা কথা মুখস্থ রাখতে হবে, ক্ষয়ের জন্য আসেনি কখনো, আসতে পারে ব্যারো রিফ্লেক্স। দেখো নিচের দিকে আছে ব্যারো রিফ্লেক্স, ব্যারো রিসেপ্টর যেখানে আছে না তারপর থেকে আছে যে যেসব স্নায়ুপ্রান্ত অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে বার্তা পাঠায় তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হৃদস্পন্দন মাত্রা ও শক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিককরণের ভূমিকা পালন করে। সামগ্রিক প্রক্রিয়াটা হলো ব্যারো রিফ্লেক্স। ব্যারো রিফ্লেক্সটা কি, রিফ্লেক্স মানে কি, প্রতিরোধ ক্রিয়ার মতো। হঠাৎ রক্তচাপ বেড়ে গেছে, সাথে সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে খবর যাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সাথে সাথে ব্যবস্থা নিয়ে স্বাভাবিক করে ফেলবে, বুঝছো? এই ঘটনা, এটাই হলো ব্যারো রিফ্লেক্স। চাপের প্রতি সাড়া দিয়ে যে প্রতিরোধ ক্রিয়া ঘটানো তাৎক্ষণিকভাবে, এটাই ব্যারো রিফ্লেক্স। হ্যাঁ, আচ্ছা আর আসেনি বোর্ড পরীক্ষায়। এরপরে দেখো পালমোনারি ধমনী আর পালমোনারি শিরার পার্থক্য, এটাও বলে রাখতে হবে, কারণ পার্থক্যগুলো আজকাল কিন্তু দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গ ঘয়ের জন্য আসে পার্থক্যগুলো, গয়ে বেশি আসে, পার্থক্যগুলো গয়ে বেশি আসে। তাহলে পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা এগুলো তো নিজেরাই বুঝতে পারবা। তবে পালমোনারি সংক্রমণ কাকে বলে, এটা আসছিল দিনাজপুর বোর্ড 21 সালে ক্ষয়ের জন্য, আবার যশোর বোর্ডে আসছিল 21 সালে ক্ষয়ের জন্য, দুইটাই আর কি, দুই বোর্ডেই ক্ষয়ের জন্য আসছে। আচ্ছা পোর্টাল সংবহন, পোর্টাল সংবহন কাকে বলে? আচ্ছা পোর্ট মানে কি, কার মনে আছে? হ্যাঁ এই দেখো আজকে ছবি কিন্তু ভালো ইয়ে আছে, ফর্মে আছে, বুঝছো? ছবি কিন্তু ভালো ফর্মে আছে। হ্যাঁ ছবি তোমার পরীক্ষা চলছে না? হ্যাঁ তাও কিন্তু ভালো ফর্মে আছে। হ্যাঁ সবুজকে বাংলাদেশের হয়ে যদি বিশ্বকাপ ফুটবল খেলতে দেওয়া যেত না, তাহলে কিন্তু আমরা ভালো খেলতো। হ্যাঁ কারণ হচ্ছে যে ফর্মে ভালো আছে না, ফর্মে যখন ভালো থাকে তখন সবকিছুতেই ভালো থাকে, বুঝছো? হ্যাঁ আচ্ছা এখন দেখো যে পোর্টাল সংবহন নামকরণটা আসলে পোর্ট থেকে হয়েছে না, পোর্ট মানে বন্দর। যখন হচ্ছে এর আগে বলেছিলাম, মনে না থাকলে আরেকবার একটু মনে করে নাও, যে আমরা জানি যে তুরস্কের থেকে যদি পেঁয়াজ আসে বা বাইরের কোনো দেশ থেকে পেঁয়াজ আসে, তাহলে কিন্তু সেটা প্রথমে কোথায় আসবে, প্রথমে হলো বন্দরে নামবে, তারপরে বাজারে যাবে। ডাইরেক্ট কি বাজারে যেতে পারবে? যেতে পারবে না। তাহলে প্রথমে এক জায়গায় নামবে, তারপরে সেখান থেকে আরেক জায়গায়। তো রক্তনালী এরকম আছে, বুঝছো? কিছু রক্তনালী আছে তাদেরকে সিস্টেমিক সংবহন আমরা বলতে পারি না। সিস্টেমিক হলো যেটা হলো সম্পূর্ণ দেহ অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে হার্টের সাথে যার সম্পর্ক থাকবে, মানে হার্টের সাথে গোটা শরীরের সম্পর্ক, মানে পায়ের তলা পর্যন্ত রক্ত নালী গেছে, আবার সেখান থেকে আবার হার্টে চলে আসছে, এরকম সম্পূর্ণ। এখানে রাস্তায় যাওয়ার পথে এদিক সেদিক যাওয়া যাবে নাই, হ্যাঁ এই কোনো পোর্ট নাই। আর যে সমস্ত ধমনী তোমার হচ্ছে কি করবে, যে শিরা হিসেবে যাওয়ার সময় তখন হচ্ছে আগে কোনো একটা অঙ্গে যাবে, তারপর হার্টে যাবে। যখনই সে যাওয়ার পথে কোনো বাড়ি হয়ে তারপরে যাবে, তখনই ওর নাম হবে পোর্টাল। পোর্ট থেকে
আমরা জানি পরিপাকতন্ত্রের মধ্যে একটা শিরা উৎপন্ন হয়, যে শিরাটা ডাইরেক্ট হাড়ে যায় না। অন্যান্য জায়গায় কোথাও শিরা উৎপন্ন হলে ডাইরেক্ট হাড়ে চলে যায়, কিন্তু পরিপাকতন্ত্রের ওখান থেকে কোনো শিরা উৎপন্ন হলে সেটা কিন্তু ডাইরেক্ট হাড়ে না যেয়ে আগে যকৃতে যায়, বুঝছো? এই জন্য এর নাম হেপাটিক পোর্টাল। হেপাটিক মানে যকৃত। বিশেষ কারণ থাকে স্যার না? হ্যাঁ, কারণ থাকে, মানে দেখা যাচ্ছে যে পরিপাকতন্ত্রের মধ্যে যে ধমনীটা আসছে, তো এই ধমনীটা পরিপাকতন্ত্রের কোষগুলোকে, পরিপাকতন্ত্রের নালীর কোষগুলোকে অক্সিজেন দিয়েছে এবং সেখানকার কার্বন ডাই অক্সাইড তুলে নিয়ে যাচ্ছে। এখন সে দেখছে যে পরিপাকতন্ত্রের মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইড শুধু নিচ্ছে না, অনেক টুষ্টিও নিয়েছে, ঠিক আছে, অনেক পুষ্টিও নিয়েছে। এখন এবার যদি এই রক্তনালীটাই যদি সরাসরি হার্টে যায়, তাহলে তো যকৃতকে পুষ্টিগুলো দেওয়া হবে না। ওই কারণে এই কারণটাই আসলে মেইন কারণ পোর্টাল হওয়ার, যে ওখানে আসলে পুষ্টিগুলা দিতে হবে। সেই কারণে সে যাওয়ার পথে এই কাজ করে। যেমন তুমি ধরো কোথাও যাচ্ছ, তোমাকে বললো তোমার আম্মু বা আপু বললো, তুই তো অমুক জায়গায় যাচ্ছিস, যাওয়ার পথে কিছু আম অমুক বাড়িতে দিয়ে তারপরে যাবি, তাই না? এরকম তখন তুমি যাওয়ার পথে কিছু আম, তাই না? এরকম একটা ব্যাপার, ঠিক কিনা? যে যাওয়ার পথে কিছু একটা দিয়ে তারপর চলে গেল, এরকম হয় না অনেক সময়, যে যাওয়ার পথে এখানে যাবি, যাওয়ার পথে ওখানে যাবি, এরকম। তখন এটা পোর্টাল, যাওয়ার পথে কোথাও যায় তারপরে গেল, এই এটা হলো পোর্টাল। হ্যাঁ, তো এটা পড়লেই বুঝতে পারবা। করোনারি সংবহন কাকে বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে করতে হবে। করোনারি সংবহন এক লাইনে কথা, হৃৎপিণ্ডে হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকে করোনারি সংবহন বলে। আমরা জানি হৃৎপিণ্ড তো হৃৎপিণ্ড, তার বাইরে যে পেশি আছে, তাই না? মনে করো এটা হৃৎপিণ্ডের বাইরে হলো পেশি আছে, এর বাইরে অনেক পেশি আছে, এটা ধরো হৃৎপিণ্ড। তো এখন এই পেশিগুলোকেও কিন্তু অক্সিজেন যাইতে হবে, না গেলে কি হৃৎপেশিগুলো সংযোগ প্রসারণ করার শক্তি পাবে না তো, তাই কিনা? তাহলে এই হৃৎপেশিতে যে রক্তনালীগুলো আছে, হৃৎপেশির সাথে যে রক্তনালীগুলো আছে, ওখানে যে অক্সিজেন সরবরাহ হচ্ছে, ওগুলো হলো করোনারি সংবহন। অক্সিজেন সরবরাহ হয় শুধু তা না, অক্সিজেন সরবরাহ হয় এবং কার্বন ডাই অক্সাইড আবার বের হয়ে চলে আসে। তাহলে ওইখানে যে রক্তনালী থাকে তারই নাম হলো করোনারি। করোনারি বাংলা অর্থ কি বলছিলাম বলো? করোনারি বাংলা অর্থ কি? কার মনে আছে? করোনারি বাংলা কি? করোনারি বাংলা তো আবরক রক্তনালী, যেহেতু আবরণে থাকে, হৃৎপিণ্ডের আবরণে থাকে, এই জন্য নাম হলো আবরক রক্তনালী। আর একটা জিনিস আছে, এই লাইনে হয় না মন মনে। হ্যাঁ, আর হাটের আসতেছে যারা, ওখানে যাই একবারে হাফেজ বানাই দেবো। হ্যাঁ, হাফেজ, হ্যাঁ, হাফেজ হয়ে যাবে। কারণ এই টুকটাক এতই ঠান্ডা দিয়েছি, বন্ধই করে দিতে হবে। পরে আবার দিতে বলবো না। আচ্ছা, তাহলে হচ্ছে ওখানে যে ভালো করে শেখাই ভালো। হ্যাঁ, এখানে দরকার নাই। হ্যাঁ, তাহলে এবার দেখো, এই করোনারি সংবহনটা কিন্তু বোর্ড পরীক্ষা আসছে। ময়মনসিংহ বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য আসছে, কুমিল্লা বোর্ড 21 সাল ক্ষয়ের জন্য আসছে। ক্ষয়ের জন্য বলতে 3 লাইন লিখতে হবে, উপরেগুলোর সাথে লিখতে হবে, আর হচ্ছে ক্ষয়ের জন্য বলে 1 লাইন লিখলেই হবে। ময়মনসিংহ 23 সাল ক্ষয়ের জন্য, আর কুমিল্লা 21 সাল ক্ষয়ের জন্য। এই যে পার্থক্যগুলো আজকাল বোর্ড পরীক্ষা খুব দিচ্ছে, তো এই কারণে তোমাদেরকে পার্থক্যগুলো অবশ্যই করে রাখতে হবে। হ্যাঁ, যেমন সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, এর পার্থক্যগুলো করতে হবে, আজকাল দিচ্ছে। হ্যাঁ, এই জন্য পার্থক্য তো না বোঝার কিছু পাবা না, যেহেতু এটা আলোচনা করে ফেলছি। এবার দেখো রোগের বিভিন্ন অবস্থার করণীয়। এখানে তোমার বুকে ব্যথা বা চেস্ট পেইন। এবার আমরা চলে আসলাম, এবার বুকের বিভিন্ন রোগ, হার্ট স্পেশালিস্ট হয়ে যাবে আর কি, হার্ট স্পেশালিস্ট হবো আর কি। হ্যাঁ, হার্ট স্পেশালিস্ট হবা, ছোটখাটো হার্ট স্পেশালিস্ট হবো আর কি। তুমি অন্তত হ্যাঁ, সিকিউর জন্য আসে, এই রোগগুলো সিকিউর জন্য বেশি আসে। তো এই রোগগুলো তোমার হচ্ছে সম্পর্কে জানলে, তুমি যে কোনো মানুষ তোমার সামনে বুকের ব্যথার কথা বললে তুমি বুঝে ফেলবা যে এটা কোন ধরনের ব্যথা। মানে তুমি তো ছোট বড় ডাক্তার হয়ে গেলা, তুমি বুঝতে পারবা যে ও বুকের ব্যথা বললে তুমি বুঝে ফেলবা যে এটা আসলে কি হতে পারে, তার সে মারা যাচ্ছে কিনা। হ্যাঁ, এগুলো তুমি বুঝতে পারবা আর কি। হ্যাঁ, তো তার আগে এখানে বুকে যত ধরনের রোগ হয় সেটা নিয়ে কথা আছে। যেমন প্লিউরিসি, অর্থাৎ প্লুরাতে ব্যথা। প্লুরা মানে ফুসফুস আছে না, ফুসফুসের বাইরে যে পাতলা আবরণ, প্লুরা বলে। ওখানে যদি ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়,
তাহলে তোমার যে ব্যথা হবে এটা হলো প্রিউরিসি। হ্যাঁ, তো এখন এইটা কি হার্টের ব্যথা নাকি এটা অন্য ব্যথা, এটা কিভাবে বোঝা যায়? হার্টের যদি ব্যথা হয় তাহলে তোমার হচ্ছে এটা নির্দিষ্ট কোনো জায়গাতে ব্যথা হবে না, গোটা বুকের কোথায় ব্যথা আসছে এটা বুঝতে পারবে না হার্ট অ্যাটাক করে। আর কেউ বুকে ব্যথা হচ্ছে তখন তাকে তাকে বলতে হবে আপনার কোথায় ব্যথা হচ্ছে, বলছে যে বলতে পারছি না, তবে গোটা বুক মনে হচ্ছে যে কেউ যেন চাপ দিচ্ছে, হাতি পাড়া দিয়ে আছে এরকম ব্যথা, মানে চাপে ধরে আছে, এরকম চাপে ধরে আছে এরকম মনে হচ্ছে, এরকম ব্যথা হবে। তাহলে এরকম ব্যথা যদি কারো হয় তাহলে বুঝতে হবে যে তার হার্ট অ্যাটাকের দিকে সে যাচ্ছে এবং তাড়াতাড়ি করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কারণ তুমি যদি তাকে 2-3 ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু যে তাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচাতে পারবে। আর দেরি করলে হার্ট অ্যাটাক হয়ে যাবে, আর হার্ট অ্যাটাক হয়ে গেলে হয় সে মারা যাবে, আর যদি বেঁচেও থাকে তাহলে তার অপারেশন করে না, ওটা স্ট্রোক হলে প্যারালাইসিস। যদি বেঁচেও থাকে তাহলে তাকে হচ্ছে রিং পরাইতে হবে, এটা একটা অনেক ব্যয়বহুল খরচ, প্রায় 3 লাখ টাকা লাগবে, প্রায় 3 লাখ টাকা লাগবে। হ্যাঁ, তো হার্ট ডাক্তারদের কাছে তো ডাক্তাররা তো চাইবে যে বেশি বেশি হার্ট অ্যাটাক হোক। যেমন ধরো যে সারিয়া মনে করো হার্ট স্পেশালিস্ট যদি হয় তখন কিন্তু ও আমাকে মাঝে মাঝে ফোন দিবে ফোন দিবে এই জন্য না যে আমি কেমন আছি, বলবো যে বুকে বুকে ব্যথা হচ্ছে কিনা বলে আমি হার্ট স্পেশালিস্ট পেয়েছি, তো তাহলে আপনার অপারেশনটা আমি করে দেবো, সমস্যা নেই। এমনি 3 লাখ টাকা নিয়ে আপনার জন্য 10,000 টাকা ছাড় 2,90,000 দিলে হবে, খালি রুগী খুঁজবে তখন মনে করো ভালো হয়েছে রুগী বানিয়ে দিতে পারে, ভালো অনেক রুগী বানিয়ে দেবে না যে আসেন সমস্যা নেই আমি খুব রাখছি দেখেন। আচ্ছা আচ্ছা, দেখো এবার হলো নিউমোনিয়া। নিউমো মানে আসলে বাতাস, হ্যাঁ মানে বাতাস জনিত রোগ। নিউমোকক্কাস হ্যাঁ, নিউমোকক্কাস আছে না, যে বাতাস জনিত রোগ, বাতাসের সাহায্যে জীবাণুগুলো আসে, এই জন্য নাম হচ্ছে নিউমোনিয়া। তাহলে এগুলোর লক্ষণগুলো এগুলো এমসিকিউ কিন্তু। হ্যাঁ, পালমোনারি এম্বোলিজম, এটা একটু আনকমন তোমাদের জন্য। এম্বোলিজম কথাটা কেন আসছে? অ্যাম্বুলাস মানে হলো ভ্রাম্যমান, অ্যাম্বুলাস অ্যাম্বুলাস এর বাংলা অর্থ হলো ভ্রাম্যমান। ভ্রাম্যমান মানে তো বুঝো যে ঘুরে বেড়ায়, তাই না? যেমন অ্যাম্বুলেন্স, তাই না, ভ্রাম্যমান ঘুরে বেড়ায়। হ্যাঁ, ভ্রাম্যমান আদালত এরকম। তো এখন হয় কি যে আমাদের পায়ে টায়ে কোথাও ধরো রক্ত জমাট বেঁধে গেছে কোনো কারণবশত, ওই জমাট বাঁধা রক্তই ফুসফুসে চলে গেছে, তখন বুকে ব্যথা হচ্ছে, এটাই হলো পালমোনারি এম্বোলিজম। এরপরে দেখো কস্টোকন্ড্রাইটিস, এটা একটু বাংলাটা বুঝতে হবে। কস্টোকন্ড্রাইটিস মানে এই কষ্ট বলতে আমাদের যে কষ্ট সেই কষ্ট না, মানে এই কষ্টের আলাদা অর্থ আছে না, এই কষ্ট এটা ল্যাটিন শব্দ। হ্যাঁ, দেখো ল্যাটিন শব্দ হলো কষ্ট, সিও কষ্ট। এই কষ্ট মানে হলো রিড, রিড মানে মনে হচ্ছে কি কষ্ট। হ্যাঁ, বাংলা কষ্টের মধ্যে রিড বা পরশুকা। আচ্ছা বলো তো রিডের বাংলা তো পরশুকা, পরশুকার বাংলা কি? পরশুকার বাংলা কি বলো? হ্যাঁ, এই গোটাটাকে বুকের খাঁচা বলে, আর এক একটা হাড়কে পরশুকা বলে। পরশুকা মানে হলো বাঁকানো হাড়, পরশুকা মানে বাঁকানো হাড়, ওই যে আর্সের মতো, আর্সের মতো পরশুকা মানে বাঁকানো হাড়। এখন দেখো কষ্ট হলো, এবার দেখো এরপরে হলো কষ্ট কন্ড্রাইটিস আছে না, এই যে কন্ড্রো। এবার দেখো কন্ড্রো, কন্ড্রো মানে কি? কন্ডিথিস তার মানে তরুণাস্থি, তরুণাস্থি, তরুণাস্থি। আর শেষে আইটিস আছে না, কন্ড্রোকন্ড্রাইটিস। আইটিস মানে কি? প্রদাহ। ইনফ্লামেশন বলা হয়, ইনফ্লামেশন বলা হয় না। ইনফ্লামেশনের বাংলা কি বলো তো? ইনফ্লামেশনের বাংলা অর্থ কি বলো তো? ইনফেকশন নাকি? ইনফেকশন নেই, ইনফ্লামেশন আমরা বাংলা ইনফেকশন বলি, কিন্তু এর আরেকটা বাংলা আছে ক্ষত। দেখো এই যে ইন আর এই যে ফ্লা, এই ফ্লা মানে ফ্লেম, ফ্লা মানে কি? ফ্লেম, ফ্লেম মানে আগুন।
যে ইন মানে তো ভিতরে, ইন মানে হলো ভিতরে, ইন মানে ভিতরে। আর এটা দেখো ল্যাটিন শব্দ লা মেরি, ফ্লামিনি ল্যাটিন শব্দ এটা। ফ্লামিনি মানে হলো গরম হয়ে ওঠা বা আগুন সৃষ্টি, আগুন সৃষ্টি বা গরম হয়ে ওঠা বা গরম হয়ে ওঠা, এটুকু হয়ে যাক, গরম হয়ে গরম হওয়া। তো সাধারণত জীবাণুর কারণে আমাদের ইনফ্লামেশন হয়, যদিও হ্যাঁ অন্য কারণেও হতে পারে ইনফ্লামেশন, আঘাত লাগলেও হয়, আঘাত লাগলে ইনফ্লামেশন হয়, মানে গরম হয়ে যায়, যেখানে আঘাত লাগে না ওটা গরম হয়ে যায়, জি স্যার পানি দেওয়া। ওইখানে রক্তনালীগুলা প্রসারিত হয়ে যায়, তখন অনেক রক্ত আসে এবং অনেক রক্ত যাতায়াত করতে থাকে, তখন গরম হয়ে যায়, বুঝছো? অনেক রক্ত আসা যাওয়া কেন করে? কারণ হলো যে আমাদের কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেখান থেকে হিস্টামিন বের হয়ে আসে, হ্যাঁ? তারপরে ইন্টারকিউলিন নামক রাসায়নিক পদার্থ বের হয়ে আসে, আসলে তখন ওই রক্তনালীগুলোটার কারণে প্রসারিত হয়ে যায়, তখন রক্ত বেশি আসে, তখন ফুলে ওঠে আর গরম হয়ে যায়, বুঝছো? তাহলে কস্টোকন্ড্রাইটিস কোনটা জানো? এটা হচ্ছে এই যে খেয়াল করো, এই জায়গায় এখানে এইটুকু কিন্তু তরুণাস্থি, এইটুকু তরুণাস্থি, এইটুকু তরুণাস্থি, আর গোটাটা কিন্তু অস্থি, এইটুকু কিন্তু তরুণাস্থি। এই তরুণাস্থি সংযোগ স্থল, এখানে প্রান্তের শেষ ভাগ, আবার এখানে যে খাঁচার মতো আছে ওটাও তরুণাস্থি। এই জায়গাটা যদি কোনো কারণবশত ভেঙে যায় বা নড়ে যায় তাহলে যে ব্যথা হয় এটা হলো কস্টোকন্ড্রাইটিস, এটা হলো কস্টোকন্ড্রাইটিস। আগামী দিনগুলোতে এটা শেষ করা সম্ভব, হ্যাঁ?